আজ আমি আপনাদের নিয়ে যাব রূপালী নদী আর যান্ত্রিক সভ্যতার এক অদ্ভুত মেলবন্ধনে। আমাদের গন্তব্য নারায়ণগঞ্জের ব্যস্ততম লঞ্চ টার্মিনাল থেকে সরাসরি ইলিশের শহর চাঁদপুর। ঘাটে পৌঁছাতেই চোখে পড়ে মানুষের উপচে পড়া ভিড়। কেউ ফিরছে নারীর টানে বাড়ি, কেউ যাচ্ছে জরুরি কোনো কাজে, কিন্তু সবার চোখে মুখে একটা সাধারণ মিল। সেটা হলো গন্তব্যে পৌঁছানোর তীব্র ব্যস্ততা আর অপেক্ষার প্রহর। মাথার উপরে মেঘলা আকাশ, যে কোনো সময় ঝমঝমিয়ে বৃষ্টি নেওয়ার এক ভয়ঙ্কর অথচ সুন্দর আশঙ্কা নিয়ে আমরা পা বাড়ালাম আমাদের লঞ্চের দিকে। আমাদের আজকের বাহন এই বিশাল লঞ্চটি যেমন মজবুত, তেমনি এর অন্দরসজ্জা, ডেক থেকে শুরু করে কেবিন সবই বেশ গোছানো। আপনি যদি খোলামেলা পরিবেশে নদী দেখতে চান, তবে ডেকের কোনো বিকল্প নেই। আর যদি একটু নিরিবিলি আর আয়েস চান, তবে লঞ্চের কেবিনগুলো আপনার জন্য সেরা। সিঙ্গেল কেবিন থেকে শুরু করে ফ্যামিলি কেবিন সবখানি রয়েছে আরামদায়ক বিছানা আর ফ্যানের সুবিধা। আর লঞ্চের বারান্দায় দাঁড়ালে দেখা যায় প্রতিকারত মানুষের মুখগুলো, যারা রেলিং ধরে অপলক চেয়ে আছে প্রিয় ঠিকানার দিকে। প্রতিটি লঞ্চে প্রায় 300 থেকে 500 জন যাত্রী অনায়াসে উঠতে পারে। সকাল থেকে বিকাল পর্যন্ত প্রতি ঘন্টায় একটি করে লঞ্চ চাঁদপুরের অভিমুখে ছেড়ে যায়। লঞ্চ ছাড়া পরপরই শুরু হয় হকারদের হাঁকডাক, মুড়ি মাখা, আম মাখানো, পেয়ারা, ঝালমুড়ি, ছোলা, জিভে জল আনা, টক মিষ্টি, আচারের পসরা নিয়ে তারা ঘুরে বেড়ায় এক ডেক থেকে অন্য ডেকে। নদীর শীতল বাতাসে বসে এই ঝাল মিষ্টি খাবার খাওয়ার মজাই আলাদা। যাত্রীদের ব্যস্ততার মাঝে এই খাবারগুলো যেন এক চিলতে বিনোদন। ছোট ছোট ছেলে মেয়েদের বায়না আর বড়দের আড্ডায় পুরো লঞ্চটি যেন এক টুকরো বাংলাদেশে পরিণত হয়। নারীর টানে ঘরে ফেরা মানুষগুলো এই খুনসুটি আর হাসি তামাশা পুরো 4 ঘন্টা যাত্রাকে ক্লান্তিহীন করে তোলে। নদীর বাঁকে বাঁকে দেখা মেলে বড় বড় ডকওয়ার্ড আর ডিইডব্লিউ এর বিশাল সব ব্যবস্থাপনা। ডিইডব্লিউ বলতে ডকওয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসকে বোঝানো হয়। এখানে বড় বড় জাহাজ মেরামত করা হয়, আবার নতুন নতুন জাহাজও তৈরি হয়। বিশাল আকার সব ক্রেন যখন ভারী সব লোহার পাত বা কন্টেনার ওঠানামা করায়, তখন মনে হয় মানুষের শক্তি আসলে কতটা অজেয়। নদীর পথে যাওয়ার সময় যখন বড় কোনো কার্গো বা অয়েল ট্যাঙ্কার আমাদের লঞ্চে বাস দিয়ে যায়, তখন লঞ্চটি মৃদু কেঁপে ওঠে। ঢেউয়ের তোরে এই ঢেউয়ের খেলা আর ইঞ্জিনের একটানা শব্দ আপনাকে মনে করিয়ে দেবে নদীর এই যান্ত্রিক সভ্যতার মূল চালিকা শক্তি। লঞ্চ যখন শীতলক্ষার বুক চিরে এগোতে থাকে, তখন দুধারে চোখে পড়ে বিশাল সব সিমেন্ট ফ্যাক্টরি। আপনারা অনেকেই হয়তো ভাবেন এই বিশাল কর্মযোগ আসলে কিভাবে চলে। এই ফ্যাক্টরিগুলোর সামনে দাঁড়িয়ে থাকা বড় বড় কার্গো জাহাজগুলো আসলে কাঁচামাল নিয়ে আসে। মূলত ক্লিংকার, জিপসাম আর ফ্লাই অ্যাশ বহন করে এই জাহাজগুলো। ফ্যাক্টরির সামনে যে ধুলো বা ছাই উঠতে দেখেন, তা আসলে এই কাঁচামালের আনলোডিংয়ের সময় হয়। বিশাল সব পাইপের মাধ্যমে জাহাজ থেকে এই গুঁড়ো পদার্থগুলো সরাসরি কারখানায় নিয়ে যাওয়া হয়। এরপর বিশাল সব গ্রাউন্ডিং মেশিনে এগুলোতে অতি সূক্ষ্ম পোষণ করে তৈরি হয় উন্নত মানের সিমেন্ট, যা আমাদের স্বপ্নের বাড়ি তৈরিতে ব্যবহৃত হয়। যান্ত্রিক এই দৃশ্যগুলো যেমন রোমাঞ্চকর, তেমনই বিস্ময়কর। এই যান্ত্রিক সভ্যতার বিশাল কর্মযোগ্য দেখলেন, তার ঠিক উল্টো পাশে রয়েছে এক করুণ বাস্তবতা। যে শীতলক্ষা আর বুড়িগঙ্গাকে কেন্দ্র করে আমাদের এই ঢাকা আর নারায়ণগঞ্জের সমৃদ্ধি, আর সেই নদীগুলোই আমাদের অবহেলায় ধুকে ধুকে মরছে। একসময় যে নদীর পানি ছিল স্বচ্ছ আয়নার মতো, আজ সেখানে শুধুই মিশকালো আলকাতরা মতো বিষাক্ত বর্জ্য। আমরা যখন লঞ্চে করে যাই, তখন দুই ধারের ফ্যাক্টরিগুলি দেখে রোমাঞ্চিত হই ঠিকই, কিন্তু আমরা কি খেয়াল করেছি এই ফ্যাক্টরিগুলোর রাসায়নিক বর্জ্য সরাসরি মিশছে এই পানিতে? ডাইং কারখানার বিষাক্ত রং আর গৃহস্থালির প্লাস্টিক বর্জ্য নদীগুলোকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে। আর শীতলক্ষার পাশে দাঁড়ালে বুক ভরে শ্বাস নেওয়ার বদলে উৎকণ্ঠ দুর্গন্ধে নাক চেপে ধরতে হয়। নদীর মাছ আজ ইতিহাস, আর জলজ প্রাণীরা হারিয়ে গেছে চিরতরে। আমরা যারা এই নদীপথ ব্যবহার করি, আমরা কি খুব সচেতন? লঞ্চের ডেক থেকে চিপসের প্যাকেট, প্লাস্টিকের বোতল কিংবা ওয়ান টাইম কাপগুলো অনায়াসে আমরা নদীতে ছুঁড়ে ফেলি। আমাদের এই ছোট ছোট অযত্নগুলোই আজ নদীগুলোকে মৃতপ্রায় করে তুলেছে। মনে রাখবেন, নদী বাঁচলে দেশ বাঁচবে। এই নদীগুলোই যদি শুকিয়ে যায় বা পুরোপুরি বিষাক্ত হয়ে পড়ে, তবে এই যান্ত্রিক সভ্যতার তাসের ঘরের মতো ভেঙে পড়বে।
প্রকৃতি আমাদের উজাড় করে দেয়, কিন্তু বিনিময়ে আমরা তাকে দিচ্ছি শুধুই আবর্জনা। চলুন ভ্রমণের পাশাপাশি আমরা একটু সচেতন হই, নদীকে ডাস্টবিন না ভেবে মায়ের মতো শ্রদ্ধা করি। অন্তত নিজের ব্যবহৃত প্লাস্টিকটুকু নদীতে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলি। আমাদের এই সামান্য সচেতনাই হয়তো পারে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী আর কলকল শব্দে বয়ে যাওয়া জ্যান্ত নদী উপহার দিতে। শীতলক্ষা পেরিয়ে আমরা যখন মেঘনার বিশাল মোহনায় প্রবেশ করি, তখন দৃশ্যপট পুরোপুরি বদলে যায়। শান্ত নদী হঠাৎ করে উত্তাল হয়ে ওঠে। মেঘলা আকাশের নিচে কালো হয়ে আসা জলের দিকে তাকালে এক ধরনের রোমাঞ্চ আর আতঙ্ক কাজ করে। দূরে কোথাও হয়তো বৃষ্টি শুরু হয়েছে। সেই বৃষ্টির গান আর মাতাল হাওয়া বাতাস যখন লঞ্চে ডেকে এসে লাগে, হৃদস্পন্দন বেড়ে যায়। বিশাল মেঘনার বুকে তখন আমাদের লঞ্চটিকে মনে হয় এক ছোট্ট তরী। মাস্টার রুমে তখন ক্যাপ্টেন গভীর মনোযোগে, কারণ এই উত্তাল মোহনায় লঞ্চ চালানো কোনো সহজ কাজ নয়। আপনার গ্রামের বাড়ি কি মোহনপুরে? আপনার থাকেন কি লঞ্চে? খাওয়া দাওয়া সব লঞ্চে? টোটাল লঞ্চে কতজন আছেন আপনারা? 8 জন। আপনি এবং ওই যে আঙ্কেলটা ছিল উনি হচ্ছে প্রধান, আপনি হচ্ছেন মাস্টার। লঞ্চের ভিতরে কি যারা যাত্রী আছে এদের জন্য কি খাবার দাবার কেনাকাটার ব্যবস্থা আছে ভিতরে? এটা কি নিচতলায়? আচ্ছা আচ্ছা। ঢাকা থেকে মোহনপুর তো 100 টাকা ভাড়া, কম কম বেশি আছে। ডেকের ভাড়া 100, আর পিছনে যারা সিটে বসে
আজ আমরা যে লঞ্চে করে চাঁদপুরের দিকে এগোচ্ছি তা কিন্তু বরিশাল রুটের সেই বিশাল লঞ্চগুলোর মতো নয়। এগুলো আকারে বেশ ছোট, যেগুলোকে আমরা লাইটার লঞ্চ বা ছোট লঞ্চ বলে চিনি। নারায়ণগঞ্জে ব্যস্ত লঞ্চ টার্মিনাল থেকে প্রতিদিন শত শত মানুষ এই ছোট লঞ্চগুলোতে করেই চাঁদপুরে যাতায়াত করে। এই লঞ্চগুলো আকারে ছোট হলেও এদের গুরুত্ব কিন্তু অনেক বেশি। মূলত 200 থেকে 300 জন যাত্রী নিয়ে এই লঞ্চগুলো শীতলক্ষ্যা ও মেঘনাবুকে চিরে ছুটে চলে। লঞ্চের ভেতরটা বেশ ছিমছাম এবং ঘরোয়া। এর অন্দরসজ্জার কোনো কৃত্রিম চাকচিক্য নেই, বরং আছে সাধারণ মানুষের জীবনের প্রতিচ্ছবি। এখানে বসার জন্য কাঠের লম্বা বেঞ্চ বা সাধারণ সিট ব্যবহার করা হয়। কোনো কেবিন বা বিলাসবহুল সোফা না থাকলেও খোলা জানালার পাশে বসে নদী নির্মল বাতাস উপভোগ করার যে আনন্দ তা অতুলনীয়। যাত্রীদের ভিড়ে লঞ্চটি সবসময় সগরম থাকে। ছোট লঞ্চ হওয়ার কারণে নদীর ঢেউগুলো খুব কাছ থেকে অনুভব করা যায়। বড় কোনো কার্গো জাহাজ পাশ দিয়ে যাওয়ার সময় যখন ঢেউ আছড়ে পড়ে, তখন এই ছোট তরীটি মৃদু ধুলে ওঠে, যা যাত্রার রোমাঞ্চের আরও বাড়িয়ে দেয়। লঞ্চের পেছনে অংশে দাঁড়ালে দেখা যায় ইঞ্জিনের আঘাতে তৈরি হওয়া সাদা ফেনা আর দিগন্ত বিস্তৃত জলরাশি। সামনের দিকে খোলা ডেকে দাঁড়ালে মনে হয় আপনি নিজেই নদীর ঢেউয়ের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছেন। অল্প খরচে এবং কম সময়ে নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরে পৌঁছাতে চান, তাদের জন্য এই ছোট লঞ্চগুলোর প্রধান ভরসা। এই যাত্রা হয়তো বিলাসিতা নেই, কিন্তু আছে মাটির মানুষের সাথে মেশার সুযোগ আর নদীর আসল রূপ দেখার পরম শান্তি। অবশেষে অপেক্ষার পর শেষ করে আমরা চাঁদপুরের কাছাকাছি। ব্যস্ততা, যান্ত্রিকতা আর প্রকৃতির এই মিশেলে ভরা 4 ঘন্টার এই ভ্রমণটি স্মৃতির পাতায় আজীবন অমলিন হয়ে থাকবে। আপনারা যদি যান্ত্রিক শহর থেকে একটু মুক্তি পেতে চান, তবে একদিনের জন্য এই নদী পথে বেরিয়ে পড়তে পারেন। আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এভাবেই প্রিয়জনদের কাছে ফিরে যান নিরাপদে। আল্লাহ হাফেজ।